ওদেরকে না করে ওর মা
Hello, hello, welcome back to the session. আপনারা সবাইকে জয়েন করছেন যারা নামাজে গেছিলেন? জি জি স্যার। স্যার, মোটামুটি স্যার। ওকে, সো আমরা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম। ইন্ডাস্ট্রিতে ক্লিয়ার কনসেপ্ট, রাইট? সো একটা Yes, sir. পার্টিকুলার সেক্টর অফ দ্য ইকোনমি, আর একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রি। আপনি কিভাবে বুঝবেন একটা ইন্ডাস্ট্রিতে কারা কারা পড়বে? সো একটা ইন্ডাস্ট্রিতে তারাই পড়বে যাদের বিজনেস মডেল এক্স্যাক্টলি সেম। কথা বোঝা গেছে? সো একটা ইন্ডাস্ট্রির পার্ট মানে প্লেয়ার কারা কারা হবে সেটা ডিপেন্ড করবে যে এক্স্যাক্টলি তাদের বিজনেস মডেলটা যদি সেম হয়। সো আমরা যদি ফার্মাসিউটিক্যালের কথা বলি, সো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে কারা কারা পড়বে? সো যাদের বিজনেস মডেলটা এই মডেলের বেশিও হবে না কম হবে না, কমপ্লিটলি ওই মডেলের মধ্যে পড়তে হবে, তাইলেই আমরা বলতে পারবো যে না এটা এই ইন্ডাস্ট্রির পার্ট। এখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে আরো ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে। সো ওইটাও সেম জিনিস, মেইন জিনিসটা হচ্ছে ডিস্টিংক্ট ডিফারেন্স থাকতে হবে। ডিফারেন্সটা কিভাবে আপনি বুঝবেন সেটা বোঝার হচ্ছে যে এক্স্যাক্টলি সে যেভাবে সার্ভিস, তার যে বিজনেস মডেল আমরা কোনটাকে বলি, যে দ্য ওয়ে এ বিজনেস সার্ভ দ্য পিপল। লাইক আপনি যদি সার্ভিস হয়, কিভাবে আপনি সার্ভিস প্রোভাইড করতেছেন একদম মেনে থেকে শুরু করে একদম কি বলে একদম শুরু থেকে। সার্ভিস হলে তো আর ম্যানুফ্যাকচারিং এ কিছু নাই, আপনি কিভাবে সার্ভিস প্রোভাইড করতেছেন, অল অ্যাসপেক্ট অফ দ্য সার্ভিস। সো ইন্ডাস্ট্রি ডিস্টিং ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন বিজনেস মডেলের আইডেন্টিটি অ্যান্ড কমপ্লিটনেস থেকে। সো লিগেল অ্যাসপেক্টে যেটা লিগেল স্ট্যাটাস, সো লিগেল স্ট্যাটাসে অর্গানাইজেশনকে ভাগ করা যায়। সো আমরা কিভাবে বলতে পারি একটা লিগেল স্ট্যাটাস একটা কোম্পানি কিভাবে ভাগ হইতে পারে? এনি আইডিয়া? স্যার লিগাল স্ট্যাটাসে এটা আমি বুঝতে Registered পারতেছি না। and unregistered. রেজিস্টার্ড আনরেজিস্টার্ড, এনি আদার আইডিয়া? লিগেল স্ট্যাটাস হলে তো তাকে আইনের বাধ্যবাধকতায় আসতে হবে, তার যদি একটা লিগেল এন্টিটি থাকতে হয়। এটা কোম্পানি হতে হবে, কোনো রেজিস্টার্ড কোনো ফার্মের আন্ডারে তাকে রেজিস্টার্ড হইতে হবে, গভর্নমেন্ট কোনো অথরিটির আন্ডারে রেজিস্টার্ড হইতে হবে, তারপর তার লিগেল স্ট্যাটাস হবে। অ্যাটলিস্ট তাকে ট্রেড লাইসেন্স হলেও থাকতে হবে। তা না হলে একজন একটা বিজনেসের বা কোনো এন্টিটির কোনো লিগেল স্ট্যাটাস তো আমরা তাকে খুঁজে পাবো না স্যার। বাট আপনি লিগেল স্ট্যাটাস ওয়াইজ একটা কোম্পানিকে কিভাবে ডিভাইড করবেন? স্যার, মানে লিগেল স্ট্যাটাস ওয়াইজ আপনি একটা কোম্পানিকে কিভাবে, মানে আমি বলতে যাচ্ছি যে লিগেল স্ট্যাটাস দিয়েও একটা কোম্পানিকে ভাগ করা যায় কিভাবে সেটা সেটা যেমন আমরা এটা কি স্যার, এটা প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড আলাদা দুইটা এন্টিটি এভাবে স্যার কি স্যার? বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরি অ্যাক্টিভিটি চলে যাবে অ্যাক্টিভিটিতে। লিস্টেড নন লিগেল লিস্টেড। স্ট্যাটাসটা মোর অ্যাবাউট আপনার হচ্ছে যে একটা কোম্পানি লিমিটেড লাইবিলিটি আছে, কিছু আছে আনলিমিটেড লাইবিলিটি, সেটা হইতে পারে একটা আসপেক্ট। অন্য আরেকটা আসপেক্ট যেটা বললেন আপনারা যে এক মালিকানা লিগেল একটা স্ট্যাটাস আছে, বাট কোম্পানি লিগেল স্ট্যাটাস ডিফারেন্ট। পার্টনারশিপ হতে পারে স্যার। হ্যাঁ, পার্টনারশিপের লিগেল স্ট্যাটাস ডিফারেন্ট। সো ওইটাই আর কি লিগেল স্ট্যাটাস ওয়াইজ আপনি যেভাবে ভাগ করেন আর কি, টেকনোলজি বেসড। সো টেকনোলজি দিয়েও কোম্পানি ট্যাক্সেশনের ভাগ করে। কিন্তু কি স্যার লিগ্যাল স্ট্যাটাস কোম্পানিকে ডিভাইড করা যায়? কোন কিভাবে? ট্যাক্সেশনের ইতে কারণ ট্যাক্সেশন হ্যাঁ হতে পারে ট্যাক্স অ্যাপ্লিকেশনের উপর বেস করে, যেমন রিডিউস রেট আছে, কিছু কিছু আছে যে আপনার ব্যাংকের রেট কিছু, হ্যাঁ হতে পারে। লার্জ ট্যাক্স পেয়ার্স এলটিপি। হ্যাঁ হতে পারে লিগেল স্ট্যাটাস ভাগ করা যেতে পারে। তো লিগ্যাল টেকনোলজি টেকনোলজি সো আমরা টেকনোলজি বেসড কোম্পানি ভাগ করতে পারি কিনা? অবশ্যই পারি, রাইট? সো কি আমরা বলি না যে এই কোম্পানিটা এই সেক্টরটা টেকনোলজি সেভি বা এটা টেকনোলজি সেভি না? সো টেকনোলজির উপর বেস করে দেখা গেছে কিছু বিজনেস মডেল আছে ইটসেলফ এটা টেকনোলজি ড্রিভেন, আবার কিছু বিজনেস মডেল আছে কিনা লেস টেকনোলজি ডিপেন্ডেন্ট। কিছু আছে যে অবভিয়াসলি আপনার টেকনোলজি বেসড, টেকনোলজি ছাড়া কোনো কিছুই নাই। আবার কিছু আছে যে না লেস টেকনোলজি ডিপেন্ডেন্ট, যদিও টেকনোলজি ছাড়া কোনো কিছু চলে না, বাট টেকনোলজির উপর ডিপেন্ডেন্সি লেভেলটা আপস অ্যান্ড ডাউনস হয়, সেটাই বলতেছে আর কি। আচ্ছা,
নেক্সট যেটা হচ্ছে যে হোয়াই ডু উই নিড অর্গানাইজেশন, যেটা নিয়ে আমরা একদম ফার্স্টে বলছি, একটা কথা মনে আছে? অর্গানাইজেশন কেন দরকার? কারণ আমার হায়ার প্রোডাক্টিভিটি দরকার, হায়ার প্রোডাক্টিভিটির জন্য অর্গানাইজেশন দরকার, রাইট? করছি আগের স্লাইডটাতে, মনে নাই? এই যে এখানে কি বলছে, যে অর্গানাইজেশন এক্সিস্ট বিকজ দ্য কালেক্টিভ এফর্টস অফ দ্য পিপল আর মোর প্রোডাক্টিভ এজ এ রেজাল্ট অফ দেম। সো এটা এখানে আরেকটু ডিটেইল আরো কিছু পয়েন্ট আছে যে কেন একটা অর্গানাইজেশন দরকার। নাম্বার ওয়ান হচ্ছে ওভারঅল একটা পিপলের কি আছে, ওভারকাম পিপলস ইন্ডিভিজুয়াল লিমিটেশনস, যে একটা ইন্ডিভিজুয়ালের একার ক্ষমতা আর 10 জন মিলে করার ক্ষমতা অবভিয়াসলি ডিফারেন্স আছে, যার কারণেই একটা অর্গানাইজেশন এক্সিস্ট করে। এই কথাই বলতেছে যে ওভারকাম পিপলস ইন্ডিভিজুয়াল লিমিটেশনস, নো ম্যাটার এটা ওয়েদার ফিজিক্যাল আর ইন্টেলেকচুয়াল, দুটোই হতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে এনাবল পিপল টু স্পেশালাইজ ইন হোয়াট দে ডু বেস্ট। দ্যাট মিনস হচ্ছে একটা অর্গানাইজেশন কি আপনাকে একটা প্ল্যাটফর্ম দেয়, যে প্ল্যাটফর্মের উপর বেস করে আপনি ফাইন্যান্সিয়াল স্পেশালাইজড সিএফও হন, কেউ এইচআর স্পেশালাইজড সিএচআরও হয়, কেউ আইটি স্পেশালাইজড সিটিও হয়। সো অর্গানাইজেশন যদি না থাকতো তাহলে একজনকে এইচআর এর কাজ করা লাগতো, ফাইন্যান্সের কাজ করা লাগতো, আইটির কাজ করা লাগতো। ইয়েস অর নো? অবশ্যই স্যার। সো Yes, অর্গানাইজেশন sir. আপনাকে এই সুযোগটা দিচ্ছে যে আপনি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে আপনাকে ফাইন্যান্সে স্পেশালাইজেশন অ্যাচিভ করার জন্য। ফোর্থ যে পয়েন্টটা যেটা হচ্ছে সেভ টাইম, বিকজ পিপল ক্যান ওয়ার্ক টুগেদার অর ডু টু অ্যাসপেক্টস অফ ডিফারেন্ট টাস্ক এট দ্য সেম টাইম। মানে এখানে মাল্টিটাস্কিং করতে পারে, আবার যে যেটা ভালো সে সেটাই করে। সো এখানে এটাই বলতেছে আর কি, যে সেভ টাইম। অর্গানাইজেশন কি করে? এফিসিয়েন্সি বাড়ায়, টাইম কমায়। দেন হচ্ছে অ্যাকিউমুলেট এন্ড শেয়ার নলেজ। অর্গানাইজেশন একটা প্ল্যাটফর্ম যেখানে এইচআর এর লোক ফাইন্যান্স বুঝে, জানার সুযোগ আছে, ফাইন্যান্সের লোক এইচআর বুঝতেছে, আইটি বুঝতেছে। সো শেয়ারিং এন্ড কেয়ারিং হচ্ছে, অ্যাকুমুলেশন এন্ড শেয়ারিং অফ নলেজ হচ্ছে। দেন হচ্ছে এনেবল পিপল টু পুল দেয়ার এক্সপার্টিস। এটা কিভাবে হয়? যে একটা অর্গানাইজেশন এমন একটা প্ল্যাটফর্ম দেয় আপনাকে, যে প্ল্যাটফর্মে যার যে এক্সপার্টিস আছে তাকে ওই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে টাইনে ওই এক্সপার্টিসে, মানে ধরেন যে আপনি সে ফর এক্সাম্পল ফাইন্যান্স এক্সপার্ট, সো অর্গানাইজেশন আপনাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, যে প্ল্যাটফর্মে ফাইন্যান্সের যে স্পেশালাইজেশন নলেজ দরকার সেই স্পেশালাইজেশন অ্যাপ্লিকেশনের সুযোগ দিচ্ছে। সো সেই স্পেশালাইজ নলেজটা অ্যাপ্লিকেশন করার সুযোগটা কে দিচ্ছে? অর্গানাইজেশন দিচ্ছে। সো এনাবল পিপল টু পুল দেয়ার এক্সপার্টিস, দ্যাট মিনস অর্গানাইজেশনে ডিপার্টমেন্টাল ওয়াইজ এক্সপার্টিস পুল করার জন্য হেল্প করে। লাস্টটা ভেরি ইম্পর্টেন্ট, এনাবল সিনার্জি। 2 + 2 = হোয়াট? কথা বলেন, 2 + 2 = হোয়াট? আমার কথা শুনতেছেন না? জি স্যার, Four, sir. 4 2 স্যার। + 2 2 + 2 = হোয়াট? 4. 4. But in case of synergy, this is must be greater than 4. এটাই বলতেছে যে একটা অর্গানাইজেশন, যখন একটা অর্গানাইজেশন হয়, সেই অর্গানাইজেশনে ইন্ডিভিজুয়াল যদি 10 জন থাকে, 10 জনে আলাদা আলাদা যা করতে পারে, যখন একটা অর্গানাইজেশনে দাঁড়াইয়া 10 জন কাজ করে একত্রে, অবভিয়াসলি 10 জনের ইন্ডিভিজুয়াল ইনপুটের যোগফলের চেয়ে তাদের একত্রে কাজ করার আউটপুট অনেক বেশি। এটা কি বলতেছে? সিনার্জি। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে, জেনে নেবেন। এনাবল সিনার্জি মানে হচ্ছে 2 + 2 আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি 4, বাট ইন কেস অফ সিনার্জি আমরা 2 + 2 4 বলতে পারবো না, এটা বলতে হবে গ্রেটার দেন 4। কিভাবে গ্রেটার দেন 4? এটাই এখানে বলতেছে যে সিনার্জিটা এই একটা এডেড অ্যাডভান্টেজ পাবেন, যে 2 + 2 = গ্রেটার দেন 4। এই 4 থেকে যত বড়, যত বেশি, এই বেশি অংশটাকে সিনার্জি বলতেছে। কথা বোঝা গেছে? সিনার্জি কোন পার্টটা? যে 2 + 2 = গ্রেটার দেন 4। যদি গ্রেটার দেন 4 হয়, আমি বললাম সে ফর এক্সাম্পল 4.5, এই যে এডিশনাল 0.5 পয়েন্টটা পাচ্ছেন সেটাকে সিনার্জি বলতেছে। এই এডিশনাল মাইলেজটাকে বলতেছে সিনার্জি। সো এনাবল সিনার্জি মিন্স ওই এডিশনাল পার্টটাকে বলতেছে। ক্লিয়ার? সো একটা অর্গানাইজেশনে যখন ইন্ডিভিজুয়াল লোক কাজ করে, তাদের তাদের মানে প্রোডাক্টিভিটি, আর একসাথে হয়ে যখন কাজ করবে তাদের প্রোডাক্টিভিটি অবভিয়াসলি গ্রেটার। সো এই গ্রেটারের কথা এখানে বলতেছে। ঠিক আছে? জি স্যার। এনাবল সিনার্জি বলতে ওই পার্টটার কথা বলতেছে, এডিশনাল পার্টটা।
ইন ব্রিফ অর্গানাইজেশন এনাবল পিপল টু বি মোর প্রোডাক্টিভ। ও আলটিমেটলি ঘুরে ফিরে ওই আগের কথায় এই কথাটাই আসতেছে যে অর্গানাইজেশন এক্সিস্ট বিকজ দ্য কালেক্টিভ এফোর্টস অফ দ্য পিপল আর মোর প্রোডাক্টিভ দেন ইন্ডিভিজুয়াল। এই জিনিস আমরা অলরেডি কথা বলে ফেলছি, নতুন করে কিছু নাই। ওনারশিপ, কন্ট্রোল, অ্যাক্টিভিটি, প্রফিট ওরিয়েন্টেশন, সাইজ, লিগ্যাল স্ট্যাটাস, সোর্সেস অফ ফাইন্যান্স, টেকনোলজি, এই এগুলা এগুলা হচ্ছে আসপেক্টস। এইভাবে আমরা একটা অর্গানাইজেশনকে ডিফারেন্ট ভাবে ভাগ করতে পারি। বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে জানলাম, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানলাম, এবার বিজনেসটা কি? বিজনেসটা হচ্ছে ওই যে ইন্ডাস্ট্রি এক্সাম্পলটাতে যাই আগে। আমি ইন্ডাস্ট্রি এক্সাম্পল একটা কথা বলছি মনে আছে যে একটা ইন্ডাস্ট্রিতে কারা কারা পড়বে সেটা ডিপেন্ড করতেছে ওই বিজনেস মডেলের উপর। কারা কারা একই বিজনেস মডেলে ব্যবসা সার্ভ করে, ওই এক ওই বিজনেস মডেলটা কি বলতেছে? বিজনেস মানে দা ওয়ে অফ ডুইং বিজনেস। আপনি কিভাবে কি করতেছেন? ওয়েলথ ম্যাক্সিমাইজ করতেছেন একটা প্ল্যাটফর্ম দ্বারা। কিভাবে ব্যবসা করতেছেন? আমরা বলি না যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে নর্মালি দেখবেন যে লোকাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের ব্যবসা থাকে, আইটি থাকে, সার্ভিস থাকে, ঠিক আছে, কনস্ট্রাকশন থাকে, ডিফারেন্ট টাইপ অফ বিজনেস থাকে। সো বিজনেস বলতে বোঝাচ্ছে এক একটা ইন্ডিপেন্ডেন্ট কি বিজনেস কি এক একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ জেনারেটিং রেভিনিউ, ওয়ে অফ সার্ভিং পিপল, ওয়ে অফ সেলিং গুডস। মানে বিজনেস বলতে এক একটা মডেলকে বোঝাচ্ছে। সো এই মডেলটা কেমন? মডেলটা হচ্ছে যে আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতেছেন টু দা সোসাইটি বলেন বা টু দা স্টেক হোল্ডার বলেন। সো বিজনেস মডেল বলতে এই জিনিসটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? A business is an organization. That means business is a part of organization basically that aims to maximize its owner's wealth but can be regarded as separate from its owner. That means business এর একটা সেপারেট এন্টিটি থাকে, এই কথাটা বলতেছে। আর একটা আসপেক্ট যেটা হচ্ছে যে একটা বিজনেস হচ্ছে একটা একটা পার্ট অফ দ্য অর্গানাইজেশন বা অর্গানাইজেশন যাই বলি না কেন, দ্যাট এইমস টু ম্যাক্সিমাইজ ওয়েলথ। একটা বিজনেসের একটা অবভিয়াসলি একটা অবজেক্টিভ আছে, কি করা? শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। এন্ড এটার একটা সেপারেট ফর্ম থাকবে। সো বিজনেসের মোর মোর মানে কনক্রিট যেটা হচ্ছে যে এক কমন ওয়ে অফ বিজনেস। মানে কমন বলতে একটা মানে ওই যে ইন্ডাস্ট্রি এক্সাম্পলটা যেটা বলতেছি যে সিমিলার সর্ট অফ বিজনেস মিলে একটা একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? যদি একটা সিমিলার সর্ট অফ বিজনেস একসাথে একত্রিত হয় তাহলে সেটা ইন্ডাস্ট্রি হবে। আর বিজনেসটা হচ্ছে ওই যে দ্য ইউনিক ওয়ে অফ ডুইং বিজনেস, দ্য ইউনিক ওয়ে অফ ডুইং বিজনেস টু ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ অ্যান্ড বিজনেস ইটসেলফ হ্যাজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? No, sir. Clear. Okay. For profit making organization, primary objective is to maximize the wealth of its owner, and for non-profit organizations to provide goods and services, এটা অলরেডি বলে ফেলছি, to its beneficiaries. Beneficiaries বলতে শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, মেম্বার, ওনার্স তাদেরকে বোঝায়, যে যে নামে ডাকে। সো আমরা 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 যেটা যেটা মানে বলার ট্রাই করতেছি এখানে, অর্গানাইজেশনের অবজেক্টিভ তিনটা, মানে আমরা বলি না তিনটা জেনারেশনে তিন ধাপে চেঞ্জ হয়েছে। একদম শুরুতে ধরেন যে আজকে থেকে আরো 20 বছর আগে, ঠিক আছে, অর্গানাইজেশনের একটা 20 বছরও না, ইভেন আপনি 10-15 বছর আগে এমন ছিল একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ ছিল প্রফিট ম্যাক্সিমাইজিং করা। আমরা নাম শুনছি না যে প্রফিট ম্যাক্সিমাইজিং ইজ দা মানে মেন অবজেক্টিভ অফ দা অর্গানাইজেশন বা বিজনেস। বাট নাও এ ডেইস প্রফিট ম্যাক্সিমাইজেশন থেকে আপগ্রেড হয়ে সেটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে চলে গেছে অনেক আগেই। এখন সেটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনও নাই, এখন আরো আপডেট ভার্সন। এখন আপডেট ভার্সনটা কি? আপডেট ভার্সনের নাম হচ্ছে সাস্টেনেবিলিটি, ডুইং বিজনেস ইন এ সাস্টেনেবল ওয়ে। সো যেটা প্রথমে ছিল প্রফিট ম্যাক্সিমাইজিং, পরে সেটা ওয়েলথ ম্যাক্সিমাইজিং, এখন সেটা সাস্টেনেবল ওয়ে অফ ডুইং বিজনেস। এই সবগুলোই অর্গানাইজেশনের অবজেক্টিভ। ওভার দ্য টাইম, উইথ দ্য চেঞ্জ অফ টাইম, জাস্ট শেপ ডিফারেন্ট হয়েছে। ক্লিয়ার? কথাটা কি বুঝছেন না বোঝেন নাই? একটা অর্গানাইজেশনের প্রাইমারি অবজেক্টিভ যেটা আগে প্রফিট ম্যাক্সিমাইজেশন ছিল, সেটারই আরেক নাম ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তারই আরো আপগ্রেড ভার্সনের নাম হচ্ছে হোয়াট?
Sustainability, sir. Sustainability. Making sure sustainable way of doing business. সবই অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন, এটাকে প্রাইমারি অবজেক্টিভ বলা হয়। এন্ড ওইটা অ্যাচিভ করার জন্য আপনি যা যা করবেন সবই সেকেন্ডারি অবজেক্টিভস। মানে এটা স্যার এই হচ্ছে যে প্রাইমারি অবজেক্টিভ কে অ্যাচিভ করার জন্য যা যা করবে সবই হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। রাইট রাইট, মানে অবভিয়াসলি আপনার ফ্রন্টে প্রাইমারি অবজেক্টিভ সামনে, দেন এটা অ্যাচিভ করার জন্য ইন্ডাস্ট্রি ওয়াইজ, ব্যবসার ন্যাচারাল ওয়াইজ, সাইজ এন্ড ভলিউম ওয়াইজ ডিফারেন্ট অবজেক্টিভ হতে পারে, ডিফারেন্ট অর্গানাইজেশনের ডিফারেন্ট অবজেক্টিভ হতে পারে। ঠিক আছে, প্রাইমারিলি সবার অবজেক্টিভ সেম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এটা হচ্ছে যে প্রফিট এন্ড নন প্রফিট। প্রফিটের ক্ষেত্রে দেখা গেছে প্রফিট ম্যাক্সিমাইজেশন না কি করা, পাবলিক বেনিফিশিয়ারি বেনিফিটস দেওয়া। সো এটা যদি অর্গানাইজেশন ম্যানুফ্যাকচারিং হয় তাহলে হবে প্রভিশন অফ দ্য গুডস এন্ড সার্ভিস। দেন হচ্ছে যে মিনিমাইজ দ্য কস্ট অফ প্রাইমারি গোল, দ্যাট মিনস হচ্ছে প্রাইমারি গোল কি হচ্ছে বেনিফিশিয়ারিজ বেনিফিট দেওয়া। সো অল এভরিথিং সেম, প্রফিট এন্ড নন প্রফিটের ক্ষেত্রে সব সেম, শুধু অবজেক্টিভ ডিফারেন্ট। একটা হচ্ছে পাবলিক বেনিফিশিয়ারিজ বেনিফিট দেওয়া, আর একটা হচ্ছে ওনারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা বা সাস্টেনেবল ওয়েতে ডুইং বিজনেস করা। বাকি সব সেম, সবারই ইনপুট আছে। যদি ম্যানুফ্যাকচারিং হয়, নন প্রফিট অর্গানাইজেশন ম্যানুফ্যাকচারিং হলে এখানেও ইনপুট আছে, প্রফিটের ক্ষেত্রে এখানেও ইনপুট আছে। মেইন বেনিফিটটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে প্রভিশন অফ দ্য গুডস এন্ড সার্ভিস, আর এটা হচ্ছে মেইন অবজেক্টিভ হচ্ছে কি করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা বা ওয়েলথ ম্যাক্সিমাইজ করা বা ডিভিডেন্ড ম্যাক্সিমাইজ করা, যাই বলে ডিভিডেন্ড ম্যাক্সিমাইজ ইন দ্য আদার ওয়ার্ড ইজ দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এনি কোয়েশ্চেন? স্টেক হোল্ডার, আমরা জেনারেলি শেয়ার হোল্ডার নাম শুনছি, স্টেক হোল্ডারের নাম কি কেউ শুনছি? জি স্যার। স্টেক হোল্ডার কি বলেন তো? স্যার স্টেক হোল্ডার শুধু Shareholder. শেয়ার হোল্ডার না, আমার অর্গানাইজেশনের সাথে স্বার্থ জড়িত সবাইকে আমরা স্টেক হোল্ডার বলি স্যার। এনি আদার? All shareholder are stakeholder, but all stakeholder are not shareholder. ভেরি গুড। আর কেউ কিছু বলতে চান স্টেক হোল্ডার সম্পর্কে? এনবিআর কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। টোটাল ব্যবসায় কি? স্টেক হোল্ডার্স, রাজস্ব আদায় করা। তারা কি, তারা আপনার কি স্টেক হোল্ডার না শেয়ার হোল্ডার? স্টেক হোল্ডার্স, Stakeholder. সোসাইটি, সোসাইটি Stakeholder. হচ্ছে আপনার ওনার্স, এমপ্লয় বা ইনভেস্টর বা সাপ্লায়ার, ফাইন্যান্সার, সরি স্যার, ফাইন্যান্সার লাইক ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা কি স্যার স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার। সো আমরা স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডার বলতে, স্টেক হোল্ডার হচ্ছে ব্রডার নেট, যেটা সবাইকে ইনক্লুড করে, যাদের ব্যবসা বিন্দুমাত্র স্বার্থ আছে তারাই স্টেক হোল্ডার। শেয়ার হোল্ডার বলতে মালিককে বোঝায়, যার শেয়ার আছে বা মালিকানা ইকুইটি আছে। সো a stakeholder is a person who has an interest of some kind in the business, any kind of interest থাকতে পারে তার। ঠিক আছে, রিমোট, ক্লোজ, যাই হোক না কেন, সবাই স্টেক হোল্ডারের পার্ট। সো a company's primary share stakeholders are its shareholder. প্রাইমারিলি জেনারেলি স্টেক হোল্ডারের মেইন কারা, শেয়ার হোল্ডার। দেন এটাকে বাড়তে বাড়তে গিয়ে ডিফারেন্ট নেটে গিয়ে সবাইকে কানেক্ট করে। সো সাস্টেনেবিলিটি কি, হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? যে বললাম মডার্ন ডেতে ব্যবসা করা মেইন অবজেক্টিভ, প্রাইমারি অবজেক্টিভ সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করা। বাট হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? সো সাস্টেনেবিলিটি জিনিসটা একটু জানিয়ে রাখেন, কারণ আপনি কম্পিটিশনে টিকে থাকার মতো ব্যবসা স্যার। না, সাস্টেনেবিলিটি এটা না। সাস্টেনেবিলিটি এই জিনিসটা সম্পর্কে আপনারা এখনই অ্যাওয়্যার হইলে, আপনারা দেখবেন হায়ার স্টাডিতে দেখবেন যে নেক্সট আমি লেভেলে একটু বা এই বলবো? বিজনেস স্ট্র্যাটেজিতে হ্যাঁ। ডিফারেন্ট ওয়েতে আপনি সাস্টেনেবিলিটি বুঝলে অনেক কিছু বুঝবেন। স্যার সাস্টেনেবিলিটিটা কি? আছে কোনো একটা ইনভেস্টমেন্ট করার পরে সেটা কতটুকু ফলপ্রসূ হবে এরকম কিছু কি বোঝানো হচ্ছে স্যার? না, মানে এটার ফিজিবিলিটি। স্যার আমি একটু বলবো? এটা দীর্ঘ হ্যাঁ বলেন, বলেন।
টেকসই টেকসই ব্যবস্থা স্যার। টেকসই অবস্থানটা কিভাবে ডিফাইন করবেন আপনি? মানে আমরা স্যার সাস্টেনেবিলিটি বলতে বলেছিলাম এটা বোঝায় সাস্টেনেবল যে একটা ডেভেলপমেন্ট, বিজনেস টেকসই উন্নয়ন। আগামী আপনাদের জি, ভয়েস 5 ব্রেকিং বছর বা হয়ে 10 আসতেছে, একজন একজন বছর করে পরে বলেন, একজন একজন করে। দিচ্ছে। এবং স্যার জি। সাস্টেনেবিলিটি বলতে এইটা বোঝাচ্ছে যে একটা বিজনেস আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে সে কোন অবস্থানে যাচ্ছে, সে টিকে থাকতে পারছে কি পারছে না, এবং তার দ্বারা সমাজ কি পাচ্ছে, সমাজে তার পজিশনটা কিভাবে ফুটে উঠতেছে, এইটাকে বোঝায়। Good answer. Not 100% accurate, but good answer. Good answer. Any other answer? স্যার সাস্টেনেবিলিটি হচ্ছে যেটা বর্তমান এবং ভবিষ্যতে দুই সময়ে হচ্ছে টিকে থাকবে সেরকম একটা প্রক্রিয়া। Good answer. Good. স্যার Close to correct. শব্দটা খুব স্যার স্ট্রং একটা বিজনেসের সাস্টেনেবিলিটি হচ্ছে স্যার মানে বিজনেসটা এমন ভাবে রান করা এমন একটা ওয়েতে যাতে দেখা গেলো স্যার সেটা মানুষের জন্য বা আদার্স দিক থেকে স্যার সবকিছুর জন্য ভালো হয় এমন কিছু স্যার, সবারটাই ফর ফিউচার কারেক্ট। বেনিফিট। বিজনেসের অনেকগুলো প্যারামিটার থাকে একটা অর্গানাইজেশনে। সমস্ত ভিত্তিগুলো, যদি এটা ক্যাপিটাল হয় ক্যাপিটাল, এটা যদি ম্যান পাওয়ার স্ট্রেংথ বুঝায় ম্যান পাওয়ার, যদি মালিকদের নলেজ লেভেল, মালিকদের এক্সপার্টাইজ বুঝায়, সেগুলো সমস্তগুলো প্যারামিটার গুলো যদি খুব ভালো হয় এবং এটা দীর্ঘমেয়াদে সাস্টেন মানে টিকে থাকতে পারে, এটাকে সাস্টেনেবিলিটি বোঝাচ্ছে স্যার। গুড আনসার, ভেরি গুড আনসার। আচ্ছা, সবার আনসারটাই মোটামুটি, কারোরটা পার্শিয়ালি কারেক্ট, কারোরটা ভেরি ক্লোজ টু দ্য রাইট আনসার। গুড, গুড আনসার, গুড পার্টিসিপেশন। আই অ্যাপ্রিশিয়েট দিস। বাট আমি জাস্ট থ্যাংক ইউ। সাস্টেনেবিলিটির কোর কনসেপ্টটা একটু আপনাদেরকে বুঝাই। সাস্টেনেবিলিটি মডার্ন ডে ভেরি কনফিউজিং একটা ওয়ার্ড, ফার্স্ট অফ অল। ঠিক আছে, সো এটার ডেফিনেশনটা সাবজেক্টিভ, নাম্বার ওয়ান। স্যার এটা ভেরি সাবজেক্টিভ একটা কনসেপ্ট যদিও, বাট সাস্টেনেবিলিটির কোরে কি আছে সেটা আমি আপনাদেরকে বলি। যে সাস্টেনেবিলিটি বেসিক্যালি হচ্ছে আপনি যেভাবে ব্যবসা করতেছেন, দ্য ওয়ে অফ ইউর ডুইং বিজনেস এমন হবে যেটা শুধুমাত্র ইন্টারনালি স্টেক হোল্ডার যারা আছে তাদের কথা না, ওভারঅল ইউনিভার্সের কথা চিন্তা করবে। খেয়াল করছেন? ইউনিভার্স, নট অনলি দ্যাট, এক্স্যাক্টলি not only the stakeholder, not only the society, not only even the country. Sustainability is something very big, যেটা আমরা তো জেনারেলি বলি যে অর্গানাইজেশনের অবজেক্টিভটা কি, ওয়েলথ ম্যাক্সিমাইজ করা বা প্রফিট ম্যাক্সিমাইজ করা বা শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা বা বেনিফিট ম্যাক্সিমাইজ করা বা স্টেক হোল্ডারদের বেনিফিট ম্যাক্সিমাইজ করা, বাট সাস্টেনেবিলিটি ইজ ফার বিয়ন্ড দিস, ভেরি বিগ, ভেরি ব্রড ইন এ সেন্স। আপনি সাস্টেনেবিলিটি মানে এটা কোনো বেঞ্চমার্ক, এটার বেঞ্চমার্ক নাই, এটার বেঞ্চমার্ক ইজ দ্য স্কাই। কথা বোঝা গেছে? সো আপনাকে এমন জায়গায় আপনি বেঞ্চমার্ক সেট করছেন যেটা আসলে মানে এটা এমন না যে আপনি অ্যাচিভ করে ফেলছেন আর কিছু অ্যাচিভ করার নাই। দ্যাট মিনস এটা সাবজেক্টিভ, এটা অলওয়েজ রিফাইন করা পসিবল। এবার আসেন যে সাস্টেনেবিলিটি বেসিক্যালি এখানে কি বলতেছে, এই জিনিসটা এখানে বলতেছে যে সাস্টেনেবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি to meet the needs of the present. To meet the needs of the present বলতে বোঝাচ্ছে to meet the needs of the stakeholders. কথা বোঝা গেছে? সাস্টেনেবিলিটি বলতে বোঝাচ্ছে the ability to meet the needs of the existing stakeholders without compromising the ability of the future generation to meet their needs. মানে সোজা বাংলা কথায় ফিউচার জেনারেশন যাতে এটাতে ইম্প্যাক্টেড না হয়। বাট বাস্তবিক পক্ষে এটা কি পসিবল কিনা এটা বলেন। না স্যার। কারণ আমরা যেই রিসোর্স ইউজ করি বা যাই ইউজ করি না কেন সবকিছু কি লিমিটেড? ইয়েস অর নো? অবশ্যই লিমিটেড। ইয়েস স্যার। সো আমরা যে র মেটেরিয়াল ইউজ করি, যাই ইউজ করি, এটা ফিউচার জেনারেশনকে ইম্প্যাক্ট করবে না এমন কোনো কিছু আছে নাকি কোন ইন্ডাস্ট্রিতে? নো স্যার। নাই। তবে হ্যাঁ, এটাই বলতেছে যে সাস্টেনেবিলিটি বলতে আপনি ওই ফিউচার জেনারেশন ইম্প্যাক্টটা জিরো করতে পারবেন না, বাট কতটুকু নেগেটিভ ইম্প্যাক্টটা কমাইতে পারতেছেন
সেটার প্যারামিটারটাই হচ্ছে সাস্টেনেবিলিটির প্যারামিটার। আপনি যত সাস্টেনেবল ওয়ে বলতে ওই ওয়ে যে ওয়েতে ফিউচার জেনারেশনকে যত কম ইম্প্যাক্ট করে আপনি ব্যবসা চালাতে পারবেন। এই কম ইম্প্যাক্ট করে ব্যবসা চালানোর ওয়েটা কি বলতেছে সাস্টেনেবল ওয়ে অফ ডুইং বিজনেস। বাট এটাতে কোনো বাইবেল বুকে বলা নাই যে এইভাবে করলেই সাস্টেনেবল ওয়ে বিজনেস হবে, এটা কেউ বলতে পারবে না। এটা ভেরি সাবজেক্টিভ একটা কনসেপ্ট। এই কনসেপ্টের আন্ডারলাইন থিমটা হচ্ছে আপনি এমনভাবে ব্যবসা করবেন যাতে করে ফিউচারে যারা আসতেছে, ফিউচার জেনারেশন, ফিউচার পিপল, ফিউচার ওয়ার্ল্ড, ফিউচার ইউনিভার্স যাতে নেগেটিভিটিটা কম পায়। ক্লিয়ার ক্লিয়ার Yes, দ্য sir. কনসেপ্ট? জি জি স্যার, কারো clear, কোনো sir. কনফিউশন আছে? বিন্দুমাত্র কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার How many years sustain the company? এরকম কিছু কত বছর সাস্টেন করতে এটা পারে? সিলিং নাই। একটা অর্গানাইজেশন পারপিচুয়াল এন্টিটিতে চলবে, সেই কনসেপ্টে যাইতে হবে। সাস্টেনেবিলিটিতে কোনো ইয়ার নাই, ইয়ার বাধা নাই, এটা ইয়ার কি বাধা চিন্তা নাই। কোনো লং টার্ম গোল? ফিউচার স্যার জেনারেশন বলতেছে তো, ফিউচার জেনারেশন এটা নট লেস দেন 30 ইয়ার্স, ঠিক আছে, 30-40 ইয়ার্স। ভেরি লং ভিশন, ভেরি লং ভিশন। স্যার আমি বলবো একটু। বলেন। স্যার আমি যেটা বুঝছিলাম স্যার, এটা সমাজ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বা ভবিষ্যতে কোনো ধরনের যে সম্পদ যে না কমে বা শেষ না হয়, ওই ওই হিসেবে হচ্ছে যে ওই হিসেবে ব্যবহার করা যাতে ভবিষ্যতে কোনো জেনারেশন শর্ট না পায় কোনো সম্পদের, এটা বুঝছিলাম। রাইট, ট্রু। আপনারটা ক্লোজ টু আনসার। রাইট, কারেক্ট আনসার, ভেরি গুড আনসার, থ্যাংক ইউ স্যার। রাইট আনসার। এটাই আন্ডারলাইং থিমটা, এটাই যে আপনি দ্য ওয়ে অফ ইউর ডুইং বিজনেস এমন হবে যাতে করে ফিউচার জেনারেশনকে তো আপনি ইম্প্যাক্টেড না করে করতে পারবেন না। এটা যেমন সত্য, ঠিক একইভাবে আপনার ওয়ে অফ ডুইং বিজনেস কতটা সাস্টেনেবল সেটা আপনার এফোর্টস দিয়ে বোঝা যাবে। স্যার কারণ হচ্ছে যে আমাদের তো প্রাকৃতিক সম্পদ সীমিত, এই জন্য আমরা এমন ভাবে রাইট, সেটা ইউজ করব যে আমাদের ইন রাইট, জেনারেশন ভবিষ্যতে যারা আসবে তারা সেটা যে গ্যাপিং বা ফিল না করে, শর্ট ফিল না করে। রাইট, So that means it's অ্যাবসলিউটলি kind of কারেক্ট। support. সরি, That means it's kind of support. Like সাপোর্ট, yeah. And the sustainability kind of সাপোর্ট টু হোম? to society, our environment. Obviously, it's a মানে inclusive thinking of the universe. আপনি দেখেন, চিন্তা করে দেখেন সাস্টেনেবিলিটির এরিয়াটা কত বড়। আপনি এমন ভাবে ব্যবসা করবেন না যেটা গ্লোবাল ওয়ার্মিং কে ইম্প্যাক্ট করে। আপনি এমন ভাবে ব্যবসা করতে পারবেন না যেটা ক্লাইমেট চেঞ্জ কে ইম্প্যাক্ট করে। দ্যাট মিনস দিস ইজ সামথিং ইউনিভার্সাল, দিস ইজ সামথিং শুধু আপনার কান্ট্রির কথা, আপনার সোসাইটির কথা চিন্তা করলে হবে না, ওভারঅল ইউনিভার্সের কথা চিন্তা করতে হবে, তাইলে স্যার আপনি আমরা সাস্টেনেবল যে। আমরা তো হচ্ছে যে অ্যাসুরেন্সে পড়েছিলাম সাস্টেনেবিলিটি মূলত তিন প্রকার, যেমন কি এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি, একটা হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি। হ্যাঁ, এগুলো ডিফারেন্ট পার্ট আছে, ডিফারেন্ট ওয়েতে সেক্টর করে। হ্যাঁ, সবগুলোই সাস্টেনেবিলিটির পার্ট, ডিফারেন্ট পার্সপেক্টিভ জাস্ট। বাট সাস্টেনেবিলিটি ওভারঅল ইন জেনারেল দিস ইজ সামথিং দ্যাট আপনি এমনভাবে ব্যবসা করবেন যাতে করে আপনি নেগেটিভ ইম্প্যাক্ট যত কমানো যায় টু দ্য ইউনিভার্স, এটা হচ্ছে সাস্টেনেবল। আরেকটা এক্সাম্পল আমি আপনাকে যদি বলি, একটা এক্সাম্পল চিন্তা করে দেখেন। ধরেন যে বাংলাদেশে র মেটেরিয়াল, মানে বাংলাদেশে তো আরএনজি থেকে ধরেন যে ডেভেলপ কান্ট্রি লাইক ইউএসএ, ইউরোপের ধরেন যে সেকেন্ড থার্ড আরএমজি প্রোভাইডার। সো ওই যে ইউরোপের ইউএসএ বসে যারা আমাদের রেডিমেড গার্মেন্টস ওয়্যার করতেছে বা ইউজ করতেছে, তাদের ওই অর্গানাইজেশন গুলা যারা সেল করতেছে, ধরুন বড় ওয়ালমার্ট, জারা, তারপর হচ্ছে আপনার আমেরিকান ইগল, সিকে, বড় বড় যে ব্র্যান্ড গুলা আছে ক্লদিং এর, ওই ব্র্যান্ড গুলা তারা সাস্টেনেবল ওয়েতে ব্যবসা কিভাবে করে বা তাদের এফোর্টসটা কি, আপনাকে একটা এক্সাম্পল বলি। তারা ওইখান থেকে তাদের দেখেন নিজের দেশে তো এক প্রোডাকশন করতেছে না, প্রোডাকশন বাংলাদেশে করতেছে। যদিও বাংলাদেশে প্রোডাকশন করতেছে, তারা কিন্তু বাংলাদেশে প্রপার কোড অফ কন্ডাক্ট মেনে, এনভায়রনমেন্টাল কোড অফ কন্ডাক্ট মেনে প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসগুলা তারা কি করতেছে, মনিটর করতেছে। ওইখান থেকে তারা কি করতেছে, কন্টিনিউয়াস মনিটর করতেছে যে না ঠিক আছে, তুমি বাংলাদেশ থেকে পাঠাচ্ছ, সমস্যা নাই, তুমি যে ম্যাটেরিয়ালটা আমাকে দিচ্ছ, সে ফর এক্সাম্পল প্যান্টের জিপার, প্যান্টের পকেটের কাপড়, বা ইভেন প্যান্টের যে ম্যাটেরিয়াল ফেব্রিকটা, এই ফেব্রিকটার নেগেটিভ এনভায়রনমেন্টে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা, এটা সাস্টেনেবল কিনা,
ঠিক আছে, এটা 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 পরিবেশে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা, বা এটা প্রোডাকশন করতে গিয়ে পরিবেশের নেগেটিভ ইম্প্যাক্ট কতটা কমানো যাচ্ছে, এই সবগুলো জিনিস কিন্তু সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করার এফোর্টস এর রিপ্রেজেন্টেশন। কথা বোঝা গেছে? তার কিন্তু ঠেকা পড়ে নাই যে আপনার বাংলাদেশে কি করতেছে সেটা তার ওখানে বলে, সে আমার থেকে প্রোডাকশন করে নিয়ে যাচ্ছে, তার প্রোডাক্ট ভালো হলেই হয়েছে। বাট সাস্টেনেবল ওয়ে অফ ডুইং বিজনেস এটাকে বলে না। সে বাংলাদেশেরও কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখাও সাস্টেনেবিলিটির পার্ট। আই হোপ ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। জি স্যার। সো হাউ concept- ফর এ বিজনেস, এনি আদার কোয়েশ্চেন? ছোট্ট একটা বিষয় স্যার। স্যার জি। এটা অনেক বড় একটা বিষয়, ফার্স্ট একটা কনসেপ্ট, এটা বুঝেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা শুধু আহ, একটা সীমিত পরিসরে চিন্তা করে ওরা, যেটা কিনা শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেড, বিজনেসের জন্য চিন্তা করছে, সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল পলিউশন যেন না হয়, এগুলো সব করছে, কিন্তু গ্রেটার রেসপেক্টে তারা টোটাল সিভিলাইজেশনের কথা তো চিন্তা করছে না। রাইট। তখন তো বিজনেস হ্যাম্পার করবে, ওইদিকে তখন তারা চিন্তা করে না, শুধুমাত্র তাদের বিজনেস গ্রোথের জন্য যতটুকু সাস্টেনেবিলিটি দরকার শুধু এতটুকু চিন্তা করে। আমার কাছে এটা মনে হয়েছে স্যার। না, সেটা প্যারামিটার আছে তো। আপনি, হ্যাঁ আপনার এটা রাইট, বাট আপনি শুধুমাত্র ওইটা চিন্তা, মানে অবভিয়াসলি আপনার মাথায় তো ওটা থাকতে হবে, আগে আপনি টিকবেন তারপরে না সাস্টেনেবল হতে ব্যবসা করবেন। কথা হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, আপনার মানব পয়েন্টটা জাতি, ভ্যালিড। ওরা তো মানব জাতির কথা চিন্তাই করতেছে না, মানে ওইটা, মানে সেটা বর্ডার না, করতেছে কিন্তু না, বাট অতটা বাট বর্ডার না। দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে অফ ডুইং সাস্টেনেবল বিজনেস। এক্স্যাক্টলি, যারা চিন্তা করতেছে না তারা সাস্টেনেবল হতে ব্যবসা করতেছে না, সিম্পল। কথা বুঝেন এক্স্যাক্ট, নাই? মুখে সো বলতেছে বাট যারা চিন্তা করে না। করতেছে তারাই সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করতেছে, বা তারা অ্যাটলিস্ট এফোর্ট শো করতেছে। আমি Right. আলটিমেট সর্বপ্রথমে বলছি যে সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করা ইজ নট এ জোক। এটা জি, ভেরি ব্রড কনসেপ্ট, ভেরি রিফাইন্ড কনসেপ্ট। এটা কোনো শেষ নাই। এটার কি নাই? শেষ নাই। এটার সিলিং নাই কোনো। এটা স্কাই ইজ দ্য লিমিট। সো আপনি যখন স্কাই ইজ দ্য লিমিট আপনার, তখন আপনাকে আপডেট ডে বাই ডে করতে হবে, কোনো জি, অপশন নাই। কথা বোঝা গেছে? সো জি, আপনার এগেইন আপনার একটা কোশ্চেন আসে যে না স্যার, হ্যাঁ, আমার ব্যবসা তো প্রফিট না থাকলে আমি কেমনে সাস্টেনেবল হতে ব্যবসা করবো? আগে তো আপনি আপনি সাস্টেন করবেন, তারপরে সাস্টেনেবল হতে ব্যবসা করবেন। কথা জি, বোঝা গেছে? জি, স্যার, অবভিয়াসলি আপনাকে সাস্টেন করতে হবে। জি, অবভিয়াসলি আপনাকে সাস্টেন করার পর কারা সাস্টেনেবিলিটি এফোর্ড করতে পারে? নেক্সট কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, স্যার, সাস্টেনেবল ওয়েতে ডুইং বিজনেস কারা এফোর্ড করতে পারে? সবাই তো এফোর্ড করতে পারবে না। যারা এমএনসি, যারা তাও বড় কোম্পানি, যারা অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেলে তাদের রিটার্নিংস হয়ে গেছে, যাদের যাদের অ্যাসেট আছে অনেক হাই, তারা সাস্টেনেবল ওয়েতে চিন্তা করতে হবে। বাট সাস্টেনেবল ওয়েতে ডুইং বিজনেস এটা ডে ওয়ান থেকে কেউ করতে পারবে না। এটা একটা একটা অর্গানাইজেশন 30-40 বছর ধরে ব্যবসা করতেছে, সে তখন তার প্যারাডাইম শিফট করতে হবে। সে তখন চিন্তা করতে হবে না আমি যেভাবে ব্যবসা করতেছি এইভাবে ব্যবসা করলে আগামী 20-30 বছর পরে ব্যবসা গোটাই ফেলতে হবে। তাহলে আমাকে আস্তে আস্তে কিভাবে আরো বেটার ওয়েতে এনভায়রনমেন্টাল পলিউশন কিভাবে কমায়া আরো সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করা যায় সেটা চিন্তা না করলে আমি ডাউন দ্য লাইন 100 বছর পরে আমার ব্যবসা টিকবে না। ডাউন দ্য লাইন 20 বছর পরে আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে। ডাউন দ্য লাইন 50 বছর পরে আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে। সো সাস্টেনেবিলিটি থিঙ্কিংটা আসবে আফটার সার্টেন সার্ভাইভাল। ক্লিয়ার? সো পরে এটাই বলতেছে যে হাউ ফার এ বিজনেস ক্যান অপারেট সাস্টেনেবলি ইউজিং ইটস ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল রিসোর্সেস ইজ দ্য কি ইস্যু। বেসিক্যালি এটাই কর্পোরেট রেসপন্সিবিলিটি বলে, যে আপনি সাস্টেনেবল ওয়েতে কতটা ব্যবসা করতেছেন ওভারঅল ইন এ ব্রডার সেন্স। দিস ইজ কল্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি, যে না আপনি রেসপন্সিবিলিটি কতটা ঠিকভাবে পালন করতেছেন। সেম জিনিস, এই জিনিসটা এখানে বলছে বিজনেস সাস্টেনেবিলিটি বলতে ওই আগের কথাটা, যে একটা ব্যবসায় কিভাবে সাস্টেনেবল হতে ব্যবসা করতেছে সেটাই বেসিক্যালি বিজনেস সাস্টেনেবিলিটি। যে হাউ ফার এ বিজনেস ক্যান অপারেট ইন এ সাস্টেনেবল ওয়ে, এটাকে বিজনেস সাস্টেনেবিলিটি বলতেছে। কর্পোরেট রেসপন্সিবিলিটি, যে আপনি বিজনেস সাস্টেনেবিলিটি অ্যাচিভ করার জন্য যে যে আপনার উপর যা যা বর্তায় সবই কর্পোরেট রেসপন্সিবিলিটির পার্ট। হোয়াট আর দ্য বিজনেস অবজেক্টিভস, এটা অলরেডি কথা হয়ে গেছে, জাস্ট একটু রিক্যাপ করি। যেটা হচ্ছে যে প্রাইমারি অবজেক্টিভ যে কোনো তিনটার একটা, প্রফিট, ওয়েলথ অর সাস্টেনেবিলিটি যে কোনো তিনটার একটা, যে যেটা নেয়। সেকেন্ডারি অবজেক্টিভ অনেক কিছু আছে, কিছু এক্সাম্পল বলি। একটা হচ্ছে মার্কেট পজিশন। কেউ বলতে পারবেন হোয়াট ইজ মার্কেট পজিশন বা মার্কেট পজিশনিং? এনি আইডিয়া? স্যার মার্কেট শেয়ার নিয়ে কিছু। মার্কেট শেয়ার মিন্স একটু ডিটেলস বলেন। মানে ওই প্রোডাক্টের
রকম আরো যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোর মধ্যে এই প্রোডাক্টটা স্পেসিফিক্যালি কতটা শেয়ার বা পজিশন হোল্ড করতেছে? কারেক্ট ছিল, আপনি পরের কথাটা বলে প্যাচ লাগাই ফেলছেন। কনসেপ্ট ঠিক আছে, বাট একটু গ্যাপ আছে। গ্যাপটা কি বলতে পারবে কেউ? কতটুকু ওই গ্যাপটা মার্কেট কোন প্লেস জায়গায়? করে আসছে প্রোডাক্ট এরকম কিছু স্যার? কাস্টমারের নিডস কিভাবে হচ্ছে পূরণ করতেছে আদার্স কম্পিটিটরসদের থেকে, এরকম কিছু। আচ্ছা, আরেকটু স্পেসিফিকলি যদি বলি, মার্কেট পজিশনিং বলতে বোঝাচ্ছে আপনার ওভারঅল মার্কেটে আপনার শেয়ার কতটুকু একটা পার্টিকুলার সেগমেন্টে। সে ফর এক্সাম্পল আমি যদি একটা ইন্ডাস্ট্রির কথা বলি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, সে ফর এক্সাম্পল একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বছরে 10,000 কোটি টাকা সেল করে, ঠিক আছে, সবগুলো কোম্পানি মিলে এই ইন্ডাস্ট্রির মধ্যে যারা যারা আছে। এই 10,000 কোটির মধ্যে সে ফর এক্সাম্পল আপনি আপনার সেল 1,000 কোটি টাকা, তাহলে আপনার শেয়ার কত পার্সেন্ট? 10%। 10%। সো মার্কেট পজিশনিং বলতে ওইটাকে বোঝাচ্ছে যে আপনি ওভারঅল 100%-এর মধ্যে কত পার্সেন্ট কনস্টিটিউট, আপনার সেল কতটুকু। আমি কত পার্সেন্ট হোল্ড করতেছি ওইটা স্যার? রাইট, আপনার 100% সেলের মধ্যে আপনার সেল কতটুকু, মানে আপনার কোম্পানি সেল কতটুকু ইন্ডাস্ট্রির। সো আপনি মার্কেট পজিশনিং এ আপনার অবজেক্টিভ রাখতে পারেন। সে ফর এক্সাম্পল ধরেন যে মার্কেটে যারা বিগ প্লেয়ার, টপ 10 প্লেয়ার, তাদের অবজেক্টিভ কি? টপ 10 প্লেয়ারের অবজেক্টিভ হচ্ছে আইদার কারোর ক্ষেত্রে দেখা গেছে যে যে 2-এ আছে সে 1-এ যাওয়ার চিন্তা করে, যে 1-এ আছে তার তো আর উপরে যাওয়ার চিন্তা নেই, তার এটা ধরে রাখার চিন্তা। বা যে 10-এ আছে সে চিন্তা করে যে না আমি টপ 5-এ যাবো বা টপ 2-তে যাবো। বা যারা একদম বিলো 100 আছে তারা চিন্তা করে যে না আমি টপ 50-তে যাবো। সো মার্কেট পজিশনিংটা ডিপেন্ড করে যার যার রেসপেক্টিভ পজিশনের উপর, তার রাইট নাও কি পজিশন আছে এবং সে কোথায় তার বেঞ্চমার্কটা সেট করতে চায়, সেটাই হচ্ছে পজিশনিং। ক্লিয়ার? মার্কেট পজিশনিং কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ইন্ডিভিজুয়াল লোকের জন্য ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে কোম্পানি বা সামথিং এক একজনের ক্ষেত্রে এক একটা আর কি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করে যে ধরেন যে আপনি টপ 20 কোম্পানি, সো আপনার অবশ্যই মার্কেট পজিশনিং এর বেঞ্চমার্ক যে বিলো 100 আছে তার সাথে মিলবে না। সো এটা রেসপেক্টিভ অর্গানাইজেশন অনুযায়ী তার রেসপেক্টিভ পজিশনের উপর ডিপেন্ড করে সে কোন জায়গায় যাইতে চায়। ক্লিয়ার? ওকে, প্রোডাক্ট অ্যাচিভমেন্ট ডেভেলপমেন্ট র্যাঙ্ক যেটাকে বলে স্যার, এরকম কোনটা? র্যাঙ্ক অর্জন করা এরকম কিছু, যে আমি এই র্যাঙ্কে আছি র্যাঙ্কে আপনি বলতে পারেন র্যাঙ্ক অর্ডিনারি, হ্যাঁ র্যাঙ্ক বলা যায়। আপনি হ্যাঁ বলা যায় আপনি টপ 5-এ যেতে চান, টপ 10-এ যেতে চান, সেটা হতে পারে। ইন আদার ওয়ার্ড বলতে এক পারেন কথা হচ্ছে আপনি। বাজারের এইটা অবস্থান, হতে যে পারে আমি বাজার ক্যাপচার করতে চাই মার্কেটের 10 to 20% হোল্ড, এরকম সামথিং। রাইট, আপনি মার্কেটে কি প্লেয়ার হইতে চান বা মার্কেটে কন্ট্রোলিং প্লেয়ার হইতে চান, সেটা হইতে পারে। হ্যাঁ, ট্রু। গট ইট স্যার। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সো আমরা জেনারেলি প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলতে নিউ প্রোডাক্ট লঞ্চিং কে বুঝাই, ঠিক আছে, বা এক্সিস্টিং প্রোডাক্টের আপগ্রেডেশন কে বুঝাই। দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে নিউ এক্সিস্টিং প্রোডাক্ট নতুন মোড়কে সাজানো, অথবা নতুন প্রোডাক্ট লঞ্চ করা। সো আপনার অবজেক্টিভে প্রোডাক্ট ডেভেলপমেন্টও থাকতে পারে। সেকেন্ডারি অবজেক্টিভে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে নাওএডেজ টেকনোলজি ইজ সামথিং দ্যাট উইদাউট টেকনোলজি ইউ ক্যান নট সার্ভাইভ। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ সামথিং ইউ নিড মাস্ট টু অ্যাডপ্ট। সো আপনাকে অ্যাডপ্ট করতে হবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আপনি যদি ধরেন সে ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রি প্র্যাকটিস একটা, যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আপনি কি বিলো ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আছেন নাকি না পার ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আছেন, না ইন্ডাস্ট্রি এভারেজ যা ইউজ করে তার থেকে বেটার টেকনোলজি ইউজ করেন। সো আপনাকে ওইভাবে কি করতে হবে, অ্যাডভান্সমেন্টের বেঞ্চমার্ক ঠিক করতে হবে। কথা বোঝা গেছে না নিজেকে বোঝেন নাই? আপডেট করতে হবে এবং মডিফাই করতে হবে সময়ের সাথে সাথে। হ্যাঁ, আপনি কিভাবে নিজেকে মডিফাই করবেন? আপনি সে ফর এক্সাম্পল ধরেন যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বা হসপিটালে এখন ধরেন যে নতুন ইয়ে আসছে যে প্রেসক্রিপশন ডাক্তাররা লেখে না, ডাক্তাররা টাইপ করে, ঠিক আছে। এখন আপনি একটা অর্গানাইজেশনে মানে আপনার হসপিটালে কি হয়, প্রেসক্রিপশন হাতে লেখে, যে লেখে তার লেখাও বোঝা যায় না। তাহলে কি হইলো, আপনি টেকনোলজিকে অ্যাডপ্ট করতে পারলেন না। ইন্ডাস্ট্রি কোন জায়গায় চলে গেছে, আপনি কোন জায়গায় আছেন, সিমিলার সর্ট অফ থিং। আমি একটা এক্সাম্পল বললাম জাস্ট। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ সামথিং দ্যাট ওভারঅল ইন্ডাস্ট্রি কি ইউজ করতেছে, আপনি ইন্ডাস্ট্রির সাথে তাল মিলে কোন জায়গায় আছেন, আপনি কোন জায়গায় যাইতে চান। ক্লিয়ার? মানে আমার পার্সপেক্টিভ ঠিক করা আর কি, বা আমি এত মানে ইটা করবো হ্যাঁ রাইট, মডিফাই আপনি আপনি ইন্ডাস্ট্রির সাথে যাইতে চান নাকি ইন্ডাস্ট্রি থেকে আরো বেটার ওয়েতে যাইতে যেতে চান, চাই। সেটা।
কম্পিটিটরস এর সাথে তাল মিলিয়ে আর কি, তাদের বিট করার মতো করে অ্যাবিলিটি রাখা। রাইট, রাইট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কম্পিটিটিভনেস, অ্যাজ ওয়েল এজ আপনি ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, ঠিক আছে, ওভারঅল সবকিছু বিবেচনা করে আপনি কোন জায়গায় আপনার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করতে চান সেটা ইম্পর্টেন্ট। ইমপ্রুভ স্কিল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সবাই চায় স্কিল ইমপ্রুভ করতে, এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস বাড়াইতে। দেন হচ্ছে সাস্টেনেবিলিটি ইজ দ্য কম্বাইন অবজেক্টিভস। আপনি যখন একটা দুইটা বলতেছেন, যখন সাস্টেনেবল ব্যবসা করবেন আপনার এই সব কিছু অ্যাচিভ হবে। আলটিমেটলি লং রান অবজেক্টিভ ইজ সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করা, এটাই বলতেছে এখানে। যে হোয়েন ইউ মেক পারফেক্ট সিনার্জি, সিনার্জি অফ হোয়াট, যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অবজেক্টিভ যখন ম্যাচ করবে তখনই আপনি সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করতে পারবেন। দ্যাট মিনস এটা হচ্ছে লং রান গোল। সেম জিনিস এখানে জাস্ট হচ্ছে আলাদা করে বলা আছে, দেখে নিন। আচ্ছা, প্রফিটেবিলিটি অ্যান্ড কনস্ট্যান্টস। প্রফিটেবিলিটি, ওই যে যেটা বললাম, প্রফিটেবিলিটির মেইন কনস্ট্যান্ট কি হওয়া উচিত বলেন তো, কি আছে প্র্যাকটিক্যালি? যে একটা অর্গানাইজেশন চাইলে, ধরেন যে সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল বলি, ধরেন যে আপনি একটা মেডিসিন ইম্পোর্ট করেন বাইরে থেকে, মেডিসিনটার আপনার দাম হচ্ছে 5 টাকা। আপনি চাইলেই কি মার্কেটে এটা 1000 টাকা সেল করতে পারবেন? নো স্যার। না স্যার, কেন পারবেন না? দেয়ার কেন মাইট বি পারবেন না? লিমিটেশনস। কেন পারবেন না? ধরেন যে আপনি চাইলে 1000 টাকায় বিক্রি করলেও মানুষ নিবে, আপনি কি 1000 টাকায় বিক্রি করবেন? স্যার যদি মানুষ নেয় তবে তো বিক্রি করবো স্যার। স্যার এখানে স্যার কিছু না, ইথিক্যাল নিলেই বিক্রি করবেন আপনি? ওয়েট 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 ওয়েট, নিলেই বিক্রি করবেন? নো স্যার, ওইটা লিগ্যাল হবে না, লজিক্যাল ব্যাড ইম্প্যাক্ট করবে। এই যে আপনি চিন্তা করতেছেন, এটাই হচ্ছে এটা দিয়ে প্রফিটেবিলিটি এন্ড বাজার কনস্ট্যান্টস। বাজার পজিশনিং ধরে রাখতে পারবে না স্যার। হয়তো দুই এটা এক বছর কম্পিটিশনই নেই, বাজার অল্প পজিশনের কি একটা আছে? সময় পজিশনটা নিতে পারবে, কিন্তু তার অল্টারনেটিভ প্রসিডিউর এসে তার অবস্থানটা কেড়ে নিবে যদি সে সাস্টেনেবলটা চিন্তা না করে। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। সো আপনি চাইলে শর্ট রানে 5 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করতে পারবেন, বাট লং রানে আপনি সাস্টেন করতে পারবেন না। কেউ না কেউ আপনার এটা কপি করবে, কেউ না কেউ হয়তো বা আপনার আইদার আপনাকে লিগেল রেস্ট্রিকশন দিবে, লিগেল রেস্ট্রিকশন দিলে আপনি অটোমেটিক ব্যবসা থেকে আউট হয়ে যাবেন। আপনাকে আপনার এই জিনিসটা কেউ না কেউ কপি করতে পারে, বা আপনি চাইলেও আপনি মোরাল ইথিক্যাল অ্যাসপেক্টে সেটা করতে পারবেন না। কথা বোঝা গেছে? সো এখানে অনেকগুলো জিনিস চলে আসে, এই যা যা জিনিস আসছে সবগুলোই হচ্ছে কনস্ট্যান্টস। দেখেন, প্রফিটেবিলিটি ইজ এ কি কনসিডারেশন ফর দ্য বিজনেস, বাট আদার কনস্ট্যান্টস মে টেক প্রেসিডেন্স ইন সার্টেন কেসেস। যেটা বললাম, সামনে আরো অনেক কিছু চলে আসতে পারে। কি আসতে পারে? 1 নম্বর ইথিক্যাল কনসিডারেশন। 5 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করতেছেন, এটা কতটা ইথিক্যাল? স্টাফ রিলেশন, স্যার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, বলেন। স্যার এটা ইথিক্যাল না স্যার, সেটাই, গুডউইল ধ্বংস করবে। হ্যাঁ। সো স্টাফ রিলেশন, যে আপনি অর্গানাইজেশনের ঠকাইয়া, আপনি দেখা গেছে যে অনেক অর্গানাইজেশন অনেক টাকা প্রফিট করে, বাট স্টাফকে ঠিক মতো বেতন দেয় না। সো স্টাফ রিলেশনের একটা কনসিডারেশন আছে। প্রফিট হবে, আপনি প্রফিট করতেছেন, বাট প্রফিটটা আপনি যদি এমপ্লয়ির সাথে শেয়ার না করেন তাহলে হবে? নো এমপ্লয়ির স্যার। আন্ডারপেড করে রাখছেন, সেটা হবে না। এনভায়রনমেন্টাল প্রোটেকশন, আপনি এনভায়রনমেন্টাল প্রোটেকশন বলতে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড করে ফেলতেছেন, যা মন চায় তা করতেছেন। এটা শর্ট রানে হয়তো বা আপনি করতেছেন, লং রানে আপনার ব্যবসা টিকবে না। কাস্টমার স্যাটিসফ্যাকশন, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যে আপনি 5 টাকার জিনিস 5000 টাকা বিক্রি করতে পারেন, কদিন বিক্রি করবেন, কাস্টমার স্যাটিসফাইড হবে কিনা, বা আর ওই আপনার প্রোডাক্টটা ব্যবসায়। যদি সাস্টেইন না করে লং টাইম তো আমার প্রোডাক্টের উপর ব্যাড ইমপ্যাক্ট পড়বে, ভোক্তার রাইট, সো উপর। all those are examples of profitability constraints. কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? নো স্যার। এটা হচ্ছে প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম, একটা ওভারঅল ইকোসিস্টেম। জেনারেলি আমরা একটা অর্গানাইজেশন জেনারেলি কিভাবে চলতে পারে, বা একটা একটা প্ল্যানিং এন্ড কন্ট্রোল, আমরা যে প্ল্যানিং করি বা কন্ট্রোল, এটা সিস্টেমটা কেমন হওয়া উচিত, একটা ফ্লো চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে। যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইউ নিড টু হ্যাভ এ সার্টেন অবজেক্টিভস। ঠিক আছে, অবজেক্টিভসটা কি? সে ফর এক্সাম্পল আপনার অবজেক্টিভ হতে পারে যে, না ধরেন যে আপনি নেক্সট ইয়ারের জন্য আপনি সেট করছেন আপনার বিজনেস 20% গ্রো করবে, বা আপনার অবজেক্টিভ হচ্ছে আপনার ব্যবসাকে 20% বাড়ানো। এটা আপনার অবজেক্টিভ। এই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য আপনি এটাকে ছোট ছোট
কি মাইলস্টোনে ভাঙবেন, ভাঙে এটাকে স্ট্যান্ডার্ড সেট করবেন। প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ড বলতেছে এটাকে, যে ওই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য what are the স্মল মাইলস্টোনস দ্যাট ইউ নিড টু অ্যাচিভ, এটাকে আপনি স্ট্যান্ডার্ডাইজ করেন। সো স্ট্যান্ডার্ডাইজ বলতে ওইটাকে বোঝাচ্ছে যে আপনি ওই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য ছোট ছোট যে অবজেক্টিভ গুলো অ্যাচিভ করা লাগবে, মিনি অবজেক্টিভ, সেটাকে স্ট্যান্ডার্ডাইজে ভাগ করেন। দেন হচ্ছে আপনি অ্যাকচুয়াল পারফরমেন্স, আপনি পারফর্ম করবেন। যখন আপনি পারফর্ম করবেন দেন আপনি ওই যে আপনি সেট করছেন যা, সেটার সাথে অ্যাকচুয়াল পারফরমেন্সের কম্পারিজন করতে হবে, যে না আপনার প্ল্যান এটা ছিল, প্ল্যান কি ছিল, প্ল্যান ছিল এটা, আপনি অ্যাকচুয়ালি অ্যাচিভ করছেন এটা। সে ফর এক্সাম্পল প্ল্যান ছিল 100 কোটি টাকা সেল করার, আপনি অ্যাকচুয়ালি অ্যাচিভ করছেন 110 কোটি টাকা। তাহলে আপনি কি বেটার ওয়েতে আছেন না? ইয়েস স্যার। সো বেটার ওয়েতে যেহেতু আছেন, কম্পারিজন করে আপনি তখন কি করবেন, কারেক্টিভ ডিসিশন নিতে পারবেন। তাহলে আপনি যখন বেটার ওয়েতে আছেন, তাহলে আপনাকে চেক করতে হবে যে না আপনার বাজেটটা কি কম হয়েছিল কিনা। কেন আপনার মানে আপনার পারফরমেন্স যদিও ভালো হয়েছে, এটা কি আপনার বাজেট কম হয়ে গেছিল বা স্ট্যান্ডার্ড কি বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে কিনা সেটা দেখতে পারেন। অন দ্য আদার হ্যান্ড যদি কম হইতো, 100 কোটি টাকা যেমন 90 কোটি টাকা সেল হইতো বা প্রফিট হইতো, তাহলে আপনি কি করতেন, কেন কম হইলো সেটাকে স্ক্রুটিনাইজ করে কারেক্টিভ ডিসিশন নেওয়া লাগতো আপনার, যে না কোন জায়গায় আপনার কি আপনার মার্কেটিং ডিপার্টমেন্টে ভুল ছিল, ঠিক মতো মার্কেটিং হয় নাই, না প্রোডাকশনে কোনো ত্রুটি ছিল, না আপনার হচ্ছে প্রোডাক্ট R&D তে ভুল ছিল, ঠিক আছে ওই জিনিসগুলা, বা ওয়ারেন্টিতে কোনো গ্যাপ ছিল সার্ভিস ওয়ারেন্টিতে। সো এই জিনিসগুলো আপনি কারেক্টিভ ডিসিশনে কি করবেন, নিতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। আচ্ছা, মিশন অ্যান্ড ইটস এলিমেন্টস। সো আমরা যেটা গোলস নিয়ে কথা বললাম বা অবজেক্টিভস, গোলস, অবজেক্টিভস, মিশন, ভিশন, এটা হচ্ছে একটা হায়ারার্কির মতো। সবার উপরে হচ্ছে ভিশন, তারপরে হচ্ছে মিশন, তারপরে হচ্ছে গোলস এন্ড অবজেক্টিভস। সো পারপাস অফ দ্য মিশন এন্ড এলিমেন্টস হচ্ছে হোয়াই ডাজ অ্যান অর্গানাইজেশন এক্সিস্ট। মিশনটা বলতে বোঝাচ্ছে যে একটা অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে সেটাকে বোঝাচ্ছে। এই কোশ্চেন করলে যে আনসার পাবেন সেটাই মিশন। দেন হচ্ছে স্ট্র্যাটেজি, দ্য অপারেশনাল লজিক ফর দ্য অর্গানাইজেশন, হোয়াট অ্যান্ড হাউ, মানে কি কিভাবে এবং কি করবেন আপনি, সেটাই স্ট্র্যাটেজি। পলিসি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার, দ্যাট মিনস হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনে ওভারঅল কি কি পলিসি অ্যান্ড স্ট্যান্ডার্ড আপনার মিশনের সাথে অ্যালাইন করে করতেছেন, সেটা ইম্পর্টেন্ট, সেটা এলিমেন্টস অফ দ্য মিশন। দেন ভ্যালুস, আপনি কোন ভ্যালুস গুলো হাইলাইট করতে যাচ্ছেন সেটা আপনার মিশনে রিপ্রেজেন্ট করতে হবে। সো এক্সিবিট দ্য প্রিন্সিপালস, ওই যেটা বললাম যে 5 টাকার জিনিস যেমন 1000 টাকা বিক্রি করা যাবে না, সেটা আপনার মিশনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আপনার মিশনে শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজেশন হলে হবে না, সোসাইটিকে সার্ভিং করার যেই ইন্টেন্টটা সেটা শো করতে হবে। এটা হচ্ছে মিশন এন্ড ভিশনের পার্থক্য। মিশন রেফার্স টু দ্য কোর পারপাস or the fundamental reason for the existing of an organization, একটা অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে বা কোর পারপাসটাকে বোঝায় মিশন। বাট ভিশনটা কি, ভিশন হচ্ছে আপনি একটা জিনিস লং টার্ম ডিজায়ার, যেটা আপনি অ্যাডমায়ার করেন, যেন আমি এই জায়গায় যাইতে চাই। সো লং টার্ম অ্যাসপিরেশনস অফ দ্য অর্গানাইজেশনটাকে ভিশন বলে। আর মিশনটা হচ্ছে ফান্ডামেন্টাল রিজন ফর দ্য এক্সিস্টেন্স। পরীক্ষায় আসতে পারে এই ধরনের কোশ্চেন যে মিশন এন্ড ভিশনের পার্থক্য কি, বা মিশন বলতে এটা বোঝায় কিনা, সেটা 3টা অপশন দিয়ে বলে দিল, আপনি সিলেক্ট করতে হবে। এন্ড দুটার মধ্যে পার্থক্য দেখেন, পারপাস এন্ড টাইম ফ্রেম, দুটা পার্থক্য, একটা হচ্ছে ভেরি লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। পারপাসের দিক থেকে কি ফোকাস অন দ্য প্রেজেন্ট, কোনটা মিশনটা প্রেজেন্টে ফোকাস করে, আর ভিশনটা লুকস টু দ্য ফিউচার, আউটলাইন দ্য লং টার্ম অ্যাসপিরেশনস। স্যার So, মিশনের প্রসেসটা হইছে মিশন না স্যার? আবার বলেন, ভিশনের মিশনের প্রসেসটা মিশন না? মিশনটা আমি ভিশনের অ্যাচিভ করার জন্য হ্যাঁ, ভিশনটা অ্যাচিভ করার জন্য আপনি যা সেট করবেন সেটাই মিশন। ভিশনের পার্ট বলতে পারেন, স্মল পার্ট, স্যার ভিশনের স্মল পার্ট হচ্ছে মিশন। স্যার বিষয়টা হচ্ছে এমন আমি স্যার, হচ্ছে আমরা মিশনটা বলবো অ্যাচিভ করার জন্য কি কি অ্যাকশন আমি নিব এইটা আর কি, রাইট সাম কাইন্ড অফ। রাইট, স্যার আমি বলবো জি জি বলেন। স্যার ভিশনটা হচ্ছে, মনে করেন আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাবো, এটা হচ্ছে আমার ভিশন, কিন্তু আমি চট্টগ্রামে কিভাবে যাব, সেটা কি হেলিকপ্টার করে যাবো না বাসে যাবো না হেঁটে যাবো, এটা হচ্ছে মিশন। পারফেক্ট আনসার, রাইট রাইট, ট্রু।
অপারেশনাল লজিক বা ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ এক্সিস্টেন্স অফ দ্য বিজনেস ইজ দ্য মিশন। ভিশনটা হচ্ছে আপনি কোন জায়গায় আলটিমেট যাইতে চান সেটা। আচ্ছা, এইখানে দেখেন একটু একটু কিছু এক্সাম্পল আছে। দেখেন ওয়ালমার্টের নাম শুনছি আমরা, ওয়ালমার্ট জি জি স্যার বা স্যার। মাইক্রোসফটের নাম তো শুনছি। জি সো স্যার। ওয়ালমার্ট একটা অর্গানাইজেশন, রিটেল অর্গানাইজেশন, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিটেল অর্গানাইজেশন, চেন, সুপার চেন শপ। সো ওয়ালমার্টের একটা এক্সাম্পল দেওয়ার আগে আপনি জানেন ওয়ালমার্টের ওভারঅল অ্যানুয়াল টার্নওভার কত? এনি আইডিয়া? না স্যার। ওয়ালমার্টের অ্যানুয়াল টার্নওভার বাংলাদেশের জিডিপি থেকে কয়েক গুণ বেশি। বুঝতে পারছেন? সো সেই ওয়ালমার্টের মিশন কি দেখেন, এনি আপনার মিশন এন্ড ভিশনটা একটু পড়েন, দুটার মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বুঝাবেন আগে পড়েন। স্যার গট ইট। কি পার্থক্য বলেন? স্যার মিশনটা তারা বোঝাচ্ছে স্যার, মিশনটা তারা বোঝাচ্ছে মানে মানুষের টাকা কিভাবে সেভ হবে, তাদের লাইফটা কিভাবে বেটার করা যায় এই জাতীয়। আর ভীষণ দ্বারা কিভাবে তার হেটারদের থেকে মানে তাদের হেটারদের মাইন্ডসেট থেকে সে ভালো হবে বা সামথিং এমপ্লয়, এইগুলো আর কি স্যার, এমপ্লয়ীদের কাছে ভালো হবে এইগুলো আর কি স্যার। স্যার ভিশন হচ্ছে দে ওয়ান্টেড টু বি বেস্ট, আর মিশন হচ্ছে হাউ ক্যান বি বেস্ট, মানে ভিশনটা সে কিভাবে মানে কমপ্লিটলি এক্সিকিউট করবে। রাইট। স্যার সো এখানে কি যেটা স্যার, আমি বলেন। স্যার এখানে আপনি কি স্যার মানে বলতে চাচ্ছেন যে ওয়ালমার্ট আর মাইক্রোসফটের এই মিশন ভিশনের দুইটার পার্থক্যটা আমাদের আইডেন্টিফাই না করা? না, শুধু ওয়ালমার্টেরই মিশন ভিশনের পার্থক্য কি সেটা বুঝে বলেন। শুধু ওয়ালমার্টেরই মিশন এন্ড ভিশনের পার্থক্যটা কি, কোন আসপেক্টে তারা সেট করছে সেটা সেটা একটু এক্সপ্লেইন করেন। কথা বোঝা গেছে? জি স্যার। সো স্যার আমরা এখানে যদি দেখা বলি, যাচ্ছে স্যার, স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। স্যার ওয়ালমার্টের আপনার মিশন হচ্ছে যে মানুষের অর্থ সাশ্রয়ী করা, যাতে তারা হুম। ভালোভাবে জীবনযাত্রার মান জীবনযাত্রার মান মানে জীবনযাপন ভালোভাবে করতে পারে। হুম। হ্যাঁ। আর মিশন হচ্ছে আপনার বক্তা বা কর্মচারীর তাদের মাইন্ডসেটে হচ্ছে মানে বিক্রি করা। মানে তারা হচ্ছে একটা মানুষের আমি বলি স্যার, প্রেজেন্ট সিনারিওটাকে আর কি বেটার করার জন্য আর কি, তাদের মিশনটা হচ্ছে তো মানুষের প্রেজেন্টটাকে স্যার বেটার করা, যাতে করে তারা তাহলে আলটিমেট যে ভিশনটা ওটা অ্যাচিভ করতে পারে ইন ফিউচার। অ্যাবসলিউটলি কারেক্ট। সো যেটা লাস্ট আনসারটা ভেরি ভেরি অ্যাকুরেট একটা আনসার, যেটা হচ্ছে যে মিশন আর ভিশনের পার্থক্যটা দেখেন। ভিশনটা একটু রিমোট, ভেরি রিমোট না, অনেক রিমোট, এটা শুধু একটু না, যে টু বি দ্য বেস্ট রিটেলার ইন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দ্য কনজিউমার্স অ্যান্ড এমপ্লয়িজ। দেখেন তারা ভিশনটা কি সেট করছে, যে যারা কনজিউমার তাদের এবং তার এমপ্লয়ি দুজনকে ট্যাগ করছে, যে শুধুমাত্র প্রফিট বাড়ায়া নিজেদের পকেট ফুল হবে বিষয়টা এমন না, এমপ্লয়ীদেরকে সাথে নিবে। সো কনজিউমার এন্ড এমপ্লয়ির বেস্ট, এমপ্লয়িজ এর হার্টে বেস্ট রিটেলার হিসেবে জায়গা করে নেওয়া, এটা তাদের ভিশন। দ্যাট মিনস দিস ইজ সামথিং, এটা দেখা গেছে যে একদিন দুদিনে অ্যাচিভ হবে না, বুঝে যাচ্ছে এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এন্ড এটা অ্যাচিভ করা ইজ নেক্সট টু ইম্পসিবলের মতো অনেকটা। যে তার কনজিউমার, ওয়ালমার্টের কনজিউমার তো বুঝতেছেন হিউজ, ওই কনজিউমার এন্ড তার এমপ্লয়ি সেটাও হিউজ, তাদের হার্টসে জায়গা করে নেওয়া এজ এ বেস্ট রিটেলার হিসেবে। সো এটা এটা কন্টিনিউয়াস থিং, বেস্ট মানে অলওয়েজ টু বি দ্য বেস্ট। সো এটা এটা কন্টিনিউয়াস ইভলভ হবে। সো এটাই বলতে যাচ্ছি যে ভিশনটা অনেক ভেরি লং রান, লং টার্ম অ্যাসপিরেশন এন্ড ডিজায়ার্ড প্লেসকে বোঝায়। সেটা ভিশন দিয়ে সেটা স্পেসিফিকলি বুঝতে পারতেছেন যে না, তার ভিশনটা এটাই বোঝাচ্ছে। মিশনটা হচ্ছে সে রাইট নাও কি করতেছে, রাইট নাও
সে কোন জায়গায় ফোকাস করতেছে। সো রাইট নাও সে পিপলের লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করার জন্য কাজ করতেছে, এন্ড কিভাবে মানুষের পয়সা বাঁচানো যায় সেটা নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? স্যার মিশন মিনস টার্গেটেড অডিয়েন্স ফুলফিল করা এরকম। আরেকবার বলেন। ভিশন ভিশন ভিশনটা টার্গেটেড হচ্ছে অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স ফুলফিল করা না, এরকম। ভিশন মানে হচ্ছে আপনি লং রানে কোথায় যাইতে চান, নিজেকে আলটিমেট কোন জায়গায় দেখতে চান, সিম্পল কথা। আপনি আপনি যদি বলেন এজ এ মানে সিএ অ্যাসপারেন্ট, আপনি নিজেকে, আপনার যদি ভিশন বলেন, আপনি ভিশন কোন জায়গায়, আপনি আপনি আফটার 30 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চান, সেটা আপনার ভিশন। মিশনটা হইতে পারে আপনি সিএ কোয়ালিফাই করবেন, দেন এরপরে মিশন হইতে পারে যে আপনি সিএ কোয়ালিফাই করার পরে মিশন কি হবে, তারপর হইতে পারে যে আপনি একটা কোম্পানির সিইও হবে, সিএফও হবেন, তারপরে মিশন কি হইতে পারে সিইও হবেন বা এন্টারপ্রেনার হবেন। সো এই মিশনটা এভাবে চেঞ্জ হবে, বাট ভিশনটা আলটিমেটলি ওই যে 30 বছর পর আপনি কি হইতে চান, নিজেকে কোন জায়গায় দেখতে চান, নিজেকে টপ টায়ারের বা মানে কান্ট্রির টপ 20 প্রফেশনালের মধ্যে দেখতে চান, বা এন্টারপ্রেনারের কোন জায়গায়, এন্টারপ্রেনার হইলে কোন জায়গায় দেখতে চান এজ এ এন্টারপ্রেনার, এটাই বা হচ্ছে ভিশন। ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজেকে সব থেকে ভালো অবস্থানে দেখতে চাই, এমনি যার যার ভিশন। স্যার হইতে পারে। ভিশন তাহলে কি একটা গোল, ভিশন মানে একটা গোল, যেটা গোল ফিক্সড করা। গোল আপনি বলতে পারেন, বাট গোলটা ভেরি 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 লং রান গোল, ভেরি লং রান। লং রান মানে একটা থাকে না যে ডিজার্ট প্লেস, যে আমি এই জায়গায় গেলে আমার সব অ্যাচিভ, এটা বোঝা যায় এমন আর কি। এমন একটা জায়গা যে জায়গায় আপনি আসলে ওই জায়গা থেকে আর কোনো কিছু অ্যাচিভ করার নাই, বিষয়টা এমন আর কি। মানে নিজেকে স্যার স্যাটিসফাই মনে করবার উপর, আর আমি স্যার ওটাই আমি একদম ডেস্টিনির মতো আর কি স্যার। রাইট। মাইক্রোসফট এটা দেখেন, মাইক্রোসফট কি বলতেছে। Power 80% utilization on the স্যার starting আপনি কি কোনো সিনপসিস ওয়াইজ কি পড়াচ্ছেন, নাকি আমার এখানে কোনো কিছু শো করছে না, নাকি আপনি মেন বুক হিসেবে and পড়াচ্ছেন? power 80% সরি, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার, আমার কাছে কোনো স্ক্রিন শো করছে সব না দেখা স্যার। যাচ্ছে তো, দেখা যাচ্ছে স্যার ভিশন ভার্সেস ভিশন, এখানে দুটো তো উদাহরণ এক্সাম্পলও দেওয়া আছে। আপনি তাহলে আপনি একটু রিফ্রেশ করেন, আবার মানে জয়েন করেন কাইটে, আপনি লিভ নিয়ে আবার ঢোকেন। লিভ নিয়ে আবার ঢুকেন। হ্যাঁ রাইট। সো নেটওয়ার্ক ইস্যু মাইক্রোসফটের এটাতে কি আছে দেখেন। পার্থক্য বোঝা যায় ভিশন মিশনের। জি স্যার, জি বোঝা স্যার। যাচ্ছে। সো একটা বলতেছে কারেন্টলি সে কি করতেছে, যে এম্পাওয়ার করতেছে পিপলকে টু অ্যাচিভ মোর, আর ভিশনে সে বলতেছে যে সাস্টেনেবল এন্ড ইনক্লুসিভ ফিউচার ফর এভরিওয়ান থ্রু টেকনোলজি ইনোভেশন। দেখেন সে কোন জায়গায় ফোকাসড, টেকনোলজি সাস্টেনেবল। ইনোভেশনে, মানে টেকনোলজি সবাইকে, ইনোভেশনে সে ভিশনে focused। বলতে যে সবাইকে টেকনোলজির দিক নিয়ে যাবে, মানে সবাই টেকনোলজি ওরিয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, স্যারকে বলতে দেন। সো টেকনোলজি ইনোভেশনে ফোকাসড এন্ড সাস্টেনেবল ওয়েতে ব্যবসা করতে চায়। কারো কোনো কোশ্চেন আছে সোফার? তো স্যার ভিশন বলতে স্যার। স্যার এটা বোঝানো হচ্ছে যে কোম্পানি 10 বছর বা তারও লং টার্ম বেশি যেখানে তাদেরকে দেখতে চাচ্ছে, আর মিশন হচ্ছে সেই ভিশন গুলা কমপ্লিট করার জন্য যে ছোট ছোট পদক্ষেপ, সেটা হচ্ছে মিশন। কি স্যার রাইট বুঝতেছেন? রাইট রাইট। সো গোলস, এইমস এন্ড অবজেক্টিভস, বেসিক্যালি গোলসটা হচ্ছে যেটা অলরেডি হচ্ছে, যে গোলসটা হচ্ছে আরো ছোট পার্ট, মিশনেরও ছোট। গোলস বেসিক্যালি গিভ ফ্ল্যাশ টু দ্য মিশন। সো there are two types of goals, একটা অপারেশনাল, নন অপারেশনাল। অপারেশনাল বলতে বোঝাচ্ছে কোয়ালিটেটিভ, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে অপারেশনাল, নন অপারেশনাল হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ গোল কি হইতে পারে, যে ফর এক্সাম্পল ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির মেবি এম হইতে পারে কি টু সিক ট্রুথ, বাট এটা কি, এটা কোয়ালিটেটিভ থিংস। সো ইনক্রিজ ট্রুথ বাই 5% বা হোয়াট এভার ইউ ডিসকভার্ড, এটাকে 5% বাড়ানো, সেটা হইতে পারে একটা নন অপারেশনাল গোল।
অপারেশনাল গোলে বলতেছে যে ইনক্রিজ দ্য সেলস বাই 10%, সিম্পল নাম্বার দিয়ে বোঝা যাচ্ছে। কোয়ান্টিটেটিভ অবজেক্টিভ বা গোলস সেটা কি হইতে হবে, স্মার্ট হইতে হবে। স্মার্ট বলতে কি বোঝাচ্ছে, আপনি যদি একটা এক্সাম্পল বলেন যে আপনার এই যে বললাম যে আপনাদেরকে আজকে ক্লাসের শুরুতে বললাম যে কাদের মানে আপনাদের অবজেক্টিভ কি সিএ জার্নির, অনেকে বলছেন 2 বছর, অনেকে 3 বছর বা 4 বছর বা সিসি পিরিয়ডের মধ্যে কোয়ালিফাই করতে চান। সো এটা কি আপনার স্মার্ট কিনা সেটা কিভাবে বুঝবেন? নাম্বার ওয়ান স্পেসিফিক, ওই যে বললাম 2 বছর হলে 2 বছর, 2-3 বছর হইতে পারবে না, তার মানে যদি 2-3 বছর হয় তাহলে স্পেসিফিক না। মেজারেবল, অবভিয়াসলি মেজারেবল, আপনি 2 বছরের মধ্যে কোয়ালিফাই করতে চান বা 3 বছরের মধ্যে কোয়ালিফাই করতে চান, সো ইউ ক্যান মেজার দিস। অ্যাচিভেবল, ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, যে আপনি যে বেঞ্চমার্কটা সেট করছেন 2 বছর বা 3 বছর, এটা কি কারো দেখা দেখি নাকি না অ্যাকচুয়ালি ফিল করে করছেন, আপনার সেই ক্যালিভার এফোর্টস দেওয়ার ইচ্ছা সবকিছু আছে কিনা, অ্যাচিভেবল কিনা সেটা জাজ করার দায়িত্ব আপনার, কারণ আপনাকে আপনারই বিচার করতে হবে আপনি কোন জায়গায় আছেন। রেলিভেন্ট, অবভিয়াসলি রেলিভেন্ট, সিএ করতে আসছেন সিএ পাস করবেন সেটা রেলিভেন্ট। টাইম বাউন্ড, কয়দিনের মধ্যে করতে চান, আপনি অ্যাচিভ করতে চান কয়দিনের মধ্যে। সো এনি অবজেক্টিভ টু বি স্মার্ট এই কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, পারপাস অফ এনি অপারেশনাল গোলস, অপারেশন গোলের পারপাস কি? আলটিমেটলি যে গোলের গোল কিসের পার্ট? মিশনের পার্ট। সো ইমপ্লিমেন্ট দ্য মিশন একটা হবে, দেন হচ্ছে পাবলিসাইজ দ্য ডাইরেকশন অফ দ্য অর্গানাইজেশনস। একটা অর্গানাইজেশনের গোলটা দিয়ে বোঝা যাবে যে একটা অর্গানাইজেশন কোন দিকে যাচ্ছে। পাবলিসাইজ করতেছে না, ঠিক আছে না, এই অর্গানাইজেশনের আসলে তার অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে সে এই জায়গায় যাইতে চায়, সে এটা করতে চায় সোসাইটির জন্য, সো এটাকে পাবলিসাইজ দ্য ডাইরেকশন অফ দ্য অর্গানাইজেশন বোঝায়। অ্যাপ্রাইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসিশনস, সে যে ডিসিশন গুলো নিচ্ছে, ঠিক আছে, ওই ডিসিশনের ভ্যালিডিটি বোঝা যায় তার অপারেশনাল গোলের সাথে কনসিস্টেন্সি আছে কিনা। লাইক আপনি বাই অ্যাসেসিং ওয়েদার দেয়ার আর সাফিসিয়েন্ট টু অ্যাচিভ দ্য স্টেটেড অবজেক্টিভ, দ্যাট মিনস আপনি একটা অবজেক্টিভ সেট করছেন, একটা আপনি কাজ করতেছেন অবজেক্টিভের পরিপন্থী, তাহলে হবে না। সো আপনি অবজেক্টিভ যা সেট করছেন মানে মিশন যা সেট করছেন, আপনার গোলটাও কি হইতে হবে, অ্যাকশন নিতে হবে। গোল অনুযায়ী আর মিশন অনুযায়ী আপনার গোলের অ্যাকশন হইতে হবে, গোলও হইতে হবে। দেন হচ্ছে অ্যাসেস এন্ড কন্ট্রোল অ্যাকচুয়াল পারফরমেন্স, অবভিয়াসলি আপনাকে রেগুলারলি আপনাকে কি করতে হবে, অ্যাসেস এন্ড অ্যাকচুয়াল পারফরমেন্স কে কন্ট্রোল করার জন্য আপনাকে রেগুলার এটাকে রিমেজার করতে হবে। দ্যাটস অল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আজকে চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 আগে পড়ছেন, এমন করা কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? নো স্যার। ওকে, নেক্সট ক্লাসে আসার আগে চ্যাপ্টার 1 অ্যাজ ওয়েল এস চ্যাপ্টার 2 পড়াবো আমি। 2 আপনি বাসা থেকে দেখে আসলে ভালো, তাহলে ক্লাসে শেষ হয়ে যাবে একবারে। কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাপ্টার 1 তো অবভিয়াসলি দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 তে যাব নাকি এনি আদার প্রেফারেন্স? আপনারা যদি বলেন যে না এই চ্যাপ্টারটা কঠিন লাগতেছে এটাতে আগে যান, ইউ ক্যান সিলেক্ট। সো মেজরিটি যেটা বলবেন সেটা। কথা বোঝা গেছে? স্যার আপনার কাছে যেটা প্রেফারেবল মনে হয়। আমার কাছে প্রেফারেবল যেটা মনে হয়। আচ্ছা, আপনি যেটা স্যার ভালো মনে করেন। হ্যাঁ স্যার আপনি যেটা ভালো মনে করেন। আমি যেটা ভালো মনে, আচ্ছা আপাতত যাই আমরা নেক্সট ক্লাসে, দেন আপনাদের ফিডব্যাক এর উপর ডিপেন্ড করে আমি সিলেক্ট করবো, নো ইস্যু। আপনারা যেটা ওকে বলবেন সেটাই পড়াবো, না স্যার, ঠিক আপনি আছে? যেটা ভালো মনে করেন স্যার, আপনি অবশ্যই স্যার ভালো জানেন যে আসলে কোন চ্যাপ্টার সাথে কোন চ্যাপ্টার লিঙ্ক করে পড়ালে বেটার হয় আমাদের জন্য। এটা আমি এটা জানি, অবশ্যই এই আপনি জন্য ভালো জানেন। আপনাদের ফিডব্যাকটা আমি নেই, দেন আমারটা আমি যেটা আছে সেটা পড়াবো, সমস্যা নাই। ওকে স্যার। আপনাদেরকে পার্টিসিপেশনের সুযোগ দিচ্ছি, তার মানে যে আপনারা অ্যাটলিস্ট বাসা থেকে R&D করে আসেন যে কোন চ্যাপ্টারটা কঠিন আপনারা বলেন, সেজন্য বলতেছি। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। সো আপনারা বাসা থেকে আগে R&D করে আসেন যে না এই চ্যাপ্টারটা আমাকে আপনাদের দরকার আগে। সো আপনাদের সিলেকশনের অনুযায়ী গেলে আপনি ফিল করবেন যে না ঠিক আছে, সেই জিনিসটা আমার কাছে কঠিন লাগতেছে, এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ি আমার কাছে প্রিপারেশনটা মানে আমি এক্সামের জন্য কনফিডেন্ট যে না আমি এক্সাম দিতে পারবো। কথা বোঝা গেছে? অনেক কিছু আছে যে রিপিটেড, লাইক আজকে যে চ্যাপ্টারটা পড়ছি এই চ্যাপ্টারটা দেখা গেছে যারা BBA করে আসছেন অনেক কিছু আগে থেকে জানতেন বা অ্যাটলিস্ট জি আপনার জি জানাশোনা আছে, বাট নেক্সট জি অনেক স্যার। চ্যাপ্টার আছে যেটা কনসেপ্টই নিউ। সো ওই জিনিসগুলো আপনারা পিক আপ করলে আসলে আপনারা অ্যাটলিস্ট একটা ধারণা পাবেন যে না ঠিক আছে বিজনেস ফাইন্যান্সে এই জিনিসগুলো আছে,
30% আমি জানি, বাকি 70% আমার কোনো না কোনো ভাবে রিকভার করে নিতে হবে। সো আপনারা ফাইন্ড আউট করে আসলে দেন ইট উইল বি ইন্টারেক্টিভ। ওকে ক্লিয়ার? স্যার, জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওকে স্যার, আল্লাহ আজকের ক্লাসে স্লাইডটা একটু আজকে স্লাইডটা দিতেন Sorry? স্যার, স্লাইডটা আমি একটু স্লাইডটা শেয়ার শেয়ার করে করবেন। দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান এক মিনিট। আসসালামু স্যার। আমি একটু হ্যাঁ স্লাইডটা শেয়ার করে দিচ্ছি, ওয়েট। স্যার ছোট করে যদি আপনার সম্পর্কে কিছু বলতেন স্যার, আপনার সম্পর্কে একটু জানতে চাই। কি কি জানতে চান সেলিম? স্যার আপনার নাম তো এখানে দেওয়াই আছে, বাট আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস বা এখন আপনি কোনো ফার্মে আপনি সরি, মানে স্যার আপনি প্রফেশনালি কোথায়